হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 10। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনে বলেছে রাম ও শ্যামের মূলধনের পরিমাণ যথাক্রমে 4000 টাকা ও 6000 টাকা হলে রাম মোট লাভের কত অংশ পাবে। তাহলে এখানে মূলধনের পরিমাণগুলো দিয়েছে। রামের মূলধন দিয়েছে 4000 টাকা আর শ্যামের মূলধন দিয়েছে হচ্ছে 6000 টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাত কত হবে? তাদের মূলধনের অনুপাত হবে 4000 অনুপাত 6000। তাহলে 3টে 0 কাটছে আর 2 2 4 আর 2 3 6। তাহলে তাদের মূলধনের অনুপাত হচ্ছে 2:3। ঠিক আছে, আমরা জানি মূলধনের অনুপাত হয় সবসময় লাভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান। তাহলে এটাই হবে কি লাভের অনুপাত। কোশ্চেনে বলেছে লাভের কত অংশ পাবে। তাহলে কি করতে হবে? এক্ষেত্রে মোট অনুপাত বের করতে হবে। তাহলে মোট অনুপাত হবে কত? 2 + 3 = হচ্ছে 5। তাহলে কার লাভের পরিমাণটা চেয়েছে? এখানে হচ্ছে রামের লাভের পরিমাণ। তাহলে রামের লাভের পরিমাণ হবে 2/5 অংশ। এরপর তোমরা অপশানগুলো দেখে নাও। 2/5 অপশান হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে এক্ষেত্রে অ্যান্সার। এরপর হচ্ছে 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কে বলেছে যদি x proportional to y, y proportional to z এবং z proportional to x হয় তবে ভেদ ধ্রুবক তিনটির গুণফল হবে। তাহলে এখানে জানতে চেয়েছে যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে। ঠিক আছে, তাহলে প্রথমটা থেকে আমরা কি পাবো? x = k1y, যেখানে হচ্ছে k1টা হচ্ছে ≠ 0, অশূন্য ভেদ ধ্রুবক। তারপর হচ্ছে y = k2z। একই রকম এখানে k2টা হচ্ছে, আচ্ছা লিখে দিই, এখানে তাহলে লিখে দিচ্ছি k1 ≠ 0 আর এখানে হচ্ছে k2 ≠ 0। আর এখান থেকে আমরা পাবো বা z = k3 × x, এখানে হচ্ছে k3 ≠ 0 হয়েছে। বা তাহলে এখান থেকে আমরা বের করবো কি ধ্রুবকগুলোর মান। তাহলে প্রথমটা থেকে ধ্রুবকের মান কত পাবো? k1 = x/y। দ্বিতীয়টা থেকে আমরা পাবো k2 = হচ্ছে y/z। আর তৃতীয়টা থেকে আমরা পাবো কত? k3 = z/x। ঠিক আছে, এরপর বলেছে যে তাদের গুণফলের মান কত। তাদের বলতে হচ্ছে ভেদ ধ্রুবকগুলোর গুণফলের মান কত। তাহলে k1 × k2 × k3 সমান কত হবে? x/y × y/z × z/x হয়েছে। বোঝা গেছে নিশ্চয়? এরপর দেখে নাও, তাহলে y কেটে যাচ্ছে, x আর x কাটছে, z আর z কাটছে, তাহলে পড়ে থাকছে কত? 1। তাহলে ভেদ ধ্রুবকগুলির গুণফল হচ্ছে কত? অ্যান্সার। এরপর তোমরা অপশানটা একটু দেখে নাও। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি। অ্যান্সার হচ্ছে অপশান ডি। এরপর 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কে বলেছে a - 2x² + 3x + 8 = 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন বলেছে যে x এর কোন মানের জন্য যে প্রদত্ত সমীকরণটি দিয়েছে সেই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এটা আমরা জানি যে দ্বিঘাত সমীকরণ হবে না তখনই যদি x²
যে টার্মটা আছে সেটার মান যদি না থাকে, তাহলে এটার মান থাকবে না তখনই যখন এটার মান 0 হবে। যদি এটার মান 0 হয়ে যায় তাহলে 0-র সাথে এক্স স্কোয়ার গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, তখন থাকবে কি একঘাত বিশিষ্ট সমীকরণ, একঘাত বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, তাহলে এটার মান যদি 0 হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে 2। তাহলে এক্সের মান যদি 2 হয় তাহলে যে প্রদত্ত সমীকরণটি দেওয়া আছে সেই প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এবারে অপশানগুলো তোমরা দেখে নাও। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশান বি। এরপর 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কে বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5.5 সেমি এবং 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে। এরকম অঙ্ক তোমাদের অনেক করানো হয়েছে, তবু আরেকবার করে দিচ্ছি। বলেছে এটা একটা বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তর ভেতরে আরেকটা বৃত্ত আছে, কারণ বলেছে যে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। ঠিক আছে, তাহলে ধরে নাও এটা হচ্ছে বড় বৃত্তের কেন্দ্র, তার ব্যাসার্ধ দিয়েছে কত 5.5 সেমি। তার মাঝখানে একটা ছোট বৃত্ত দেওয়া আছে যার ব্যাসার্ধ দেওয়া আছে এখানে 3 সেমি। ঠিক আছে, তাহলে এটাও হবে পুরোটা হচ্ছে 5.5 সেমি, কারণ এটা বড় বৃত্তের ব্যাসার্ধ, আর এখানেই তো ছোট বৃত্তটা অবস্থিত। তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে 3, তাহলে এই ডিস্টেন্সটা বের করতে বলেছে। তাহলে এটা পুরোটা হচ্ছে কত, পুরোটা হচ্ছে 5.5, আর এই পার্টটা শুধু হচ্ছে 3। তাহলে এই ছোট পার্টটা শুধু হবে, মানে কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব হবে কত 5.5 মাইনাস 3 সমান হচ্ছে 2.5। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে এবারে তোমরা একটু অপশানটা দেখে নাও। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান সি। এরপর হচ্ছে 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কে বলেছে যে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর কোণ A সমান কোণ E সমান হচ্ছে 40 ডিগ্রি। মানে দুটো ত্রিভুজের এ কোণ আর ই কোণের মান হচ্ছে সমান, যার মানটা হচ্ছে 40 ডিগ্রি। আর বলেছে যে AB অনুপাত ED সমান হচ্ছে AC অনুপাত হচ্ছে EF। আরেকটি কোণের মান দেওয়া আছে কোণ F সমান হচ্ছে 65 ডিগ্রি। 65 ডিগ্রি মান বের করতে বলেছে কোণ B এর মান কত হবে। ঠিক আছে, ছবিটা আঁকলে তোমরা ভালো করে বুঝতে পারবে, দেখে নাও। ABC এ কোণের মান হচ্ছে সমান হচ্ছে কোণ ই। তাহলে এ কোণটা যেহেতু ওপরে লেখা হয়েছে তাহলে ই কোণটাও ওপরে লিখছি। তাহলে এর মান কত দেওয়া আছে 60 ডিগ্রি। আর দিয়েছে যে এবি অনুপাত ইডি সমান হচ্ছে এসি অনুপাত ইএফ হয়েছে। তাহলে এইটাকে আমরা ধরছি এফ আর এটাকে নিচেরটাকে ধরছি ডি। তাহলে এই বাহু আর এই বাহুর অনুপাত সমান হচ্ছে এই বাহু আর এই বাহুর অনুপাত হয়েছে। তাহলে এই কোণের মান দেওয়া আছে 40, আর এই কোণের মান যেহেতু সমান তাহলে এর মান হচ্ছে 40। আরেকটা মান দেওয়া আছে এফ কোণের মান দেওয়া আছে হচ্ছে 65 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কি হয়, যেহেতু এই দুটো যে রিলেশনটা দেওয়া আছে এই রিলেশনটা, সেই হিসেবে এই কোণের মান আর এই কোণের মান অর্থাৎ বি কোণের মান আর ডি কোণের মান সমান হয়। এটা হচ্ছে তোমাদের উপপাদ্য আছে। ঠিক আছে, তাহলে এই দুটো সমান হয়, আর এই সি কোণের মান আর ডি কোণের সি কোণের মান আর এফ কোণের মান হচ্ছে পরস্পর সমান হয়। বোঝা গেছে? তাহলে যেহেতু এফ কোণের মান আর সি কোণের মান সমান, তাহলে এখানে এফ কোণের মান দেওয়া আছে কত 65 ডিগ্রি। তাহলে 65 ডিগ্রি যদি হয় তাহলে এটার মান হবে কত 65 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে বি কোণের মান কত হবে, বি কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস
65 ডিগ্রি সমান হচ্ছে কত পাওয়া যাবে 180 ডিগ্রি মাইনাস দুটো যোগ করলে পাওয়া যাবে 105 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে পাওয়া যাবে 5 আর একটা হচ্ছে 7 75 ডিগ্রি। এরপর তোমরা অপশানটা দেখে নাও। অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে অপশান ডি। ঠিক আছে, এরপর হচ্ছে 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেনে বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের আয়তনের কত গুণ? অপশান এতে বলেছে 4 গুণ, বিতে বলেছে 6 গুণ, সিতে বলেছে 8 গুণ আর ডিতে বলেছে 3 গুণ। তাহলে মনে করি ব্যাসার্ধ সমান হচ্ছে আর, হয়েছে, আর উচ্চতা সমান হচ্ছে এইচ, দুটোই একক। ঠিক আছে, আর একক আর হচ্ছে এইচ একক। তাহলে আয়তন কত হবে? আয়তন সমান হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, হয়েছে। এরপর বলেছে ব্যাসার্ধ আর উচ্চতা দুটোকেই দ্বিগুণ করা হচ্ছে। ব্যাসার্ধ যখন দ্বিগুণ করা হচ্ছে তখন ব্যাসার্ধ হবে তাহলে কত? 2r। আর উচ্চতা যখন দ্বিগুণ করা হচ্ছে তখন উচ্চতা হবে কত? 2h। তাহলে এখন আয়তন কত হবে? 1/3 পাই আর এর মান, তাহলে আগে ছিল আমার আর, এখন হয়েছে 2r, তাহলে 2r এর হোল স্কোয়ার ইন্টু 2h, উচ্চতা 2h, হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 3 পাই ইন্টু 4r স্কোয়ার ইন্টু 2h সমান হচ্ছে কত? 4 2 8 আর 1/3 থাকছে পাই আর স্কোয়ার এইচ, এটা পুরোটা থাকছে। ঠিক আছে, আর এটা ছিল কি আগের আয়তন, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 8v। ঠিক আছে, তাহলে এখনের আয়তন হয়েছে আগের আয়তনের 8 গুণ। তোমরা অপশানগুলো একটু দেখে নাও। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অ্যান্সার হচ্ছে অপশান সি। এরপর হচ্ছে 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেনে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা 2r একক। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধ কত হবে? ঠিক আছে, একটি লম্ববৃত্তাকার চোঙ, তাহলে ছবিটা আঁকলে তোমরা ভালো করে বুঝতে পারবে। যার ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে কত? এর ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে আর। ঠিক আছে, তাহলে এটা লম্ববৃত্তাকার চোঙ, হয়েছে, এর ব্যাসার্ধ দিয়েছে কত? আর বলেছে এর উচ্চতা হচ্ছে 2r। ঠিক আছে, এটা বড় হলে একটু খারাপ দেখাচ্ছে। ঠিক আছে, এর উচ্চতা হচ্ছে 2r, এরকম, হয়েছে। বলেছে কি যে চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে গোলকের ক্ষেত্রে আমরা কি জানি? উচ্চতার ব্যাসার্ধ সমান হয়। উচ্চতা বলতে ব্যাসার্ধ যা হয় সেটাই উচ্চতা হয়। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটাই হচ্ছে সর্বোচ্চ, তাহলে এই ব্যাসার্ধটা ওপরেও যাবে এত দূর, আর তাহলে এটা যদি আরও এটাও আর, তাহলে এই হিসেবে যে গোলকটা রাখা যাবে সেটাই হচ্ছে সর্ববৃহৎ গোলক। ঠিক আছে, তাহলে যে গোলকটি আমরা রাখতে পারবো তার ব্যাসার্ধ হবে অবশ্যই কত? আর একক। ঠিক আছে, তাহলে অপশানগুলো তোমরা দেখে নাও। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান ডি। অপশান ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।